শুধুমাত্র 24 ঘন্টার জন্য বিয়ে করবে আমাকে রাফান? যেদিন তোমাকে এই কথাটা বলেছিলাম আমি, সেদিন আমার চোখ থেকে অঝোর ধারায় অশ্রুবর্ষণ হচ্ছিল। একটা মেয়ে তার ভালোবাসার মানুষকে কতটা কাছে চাইলে এমন কথা বলতে পারে, সেটা কি তুমি সত্যিই বুঝতে পারোনি রাফান? হ্যাঁ, তোমাকে যদি আমি মাত্র 24 ঘন্টার জন্য হলেও নিজের করে পেতাম, তাহলে হয়তো আমার আর কোনো আক্ষেপ থাকতো না। কিন্তু এত করে চাওয়ার পরেও আমি তোমাকে পেলাম না। হারিয়ে ফেললাম তোমাকে সারা জীবনের মতো। আগামীকাল তোমার বিয়ে। যেখানে আমি তোমার জীবনসঙ্গী হতে চেয়েছিলাম, সেখানে এখন অন্য কেউ তোমার জীবনসঙ্গী হবে। প্রতিটা স্বপ্ন, প্রতিটা ইচ্ছা একই রকম আছে, শুধু বদলে গিয়েছে তোমার জীবনসঙ্গী হওয়ার মানুষটা। আমি তোমার জীবন থেকে চিরতরে হারিয়ে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো, ভালোবাসি তোমাকে, আর তোমাকেই ভালোবেসে যাব সব সময়। চিরকুটটা পরে রাফান ঠায় দাঁড়িয়ে আছে। সামনে জোহার একমাত্র বেস্ট ফ্রেন্ড মৃত্তিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জোহা যখন জানতে পারলো আগামীকাল আপনার বিয়ে, তখন একদম নিশ্চুপ ছিল। আমাকে আর কিছু না বলেই কলটা কেটে দেয়। তার কিছুক্ষণ পর ও আমাদের বাসায় এসে এই চিরকুটটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, যেন চিরকুটটা আপনার কাছে পৌঁছে দেই। এর 2 ঘন্টা পর থেকেই ওর ফোন বন্ধ। বাসার কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গিয়েছে। সবাই তন্ন তন্ন করে খুঁজেও জোহাকে কোথাও খুঁজে পায়নি। ভাইয়া, আপনাদের মধ্যে কি হয়েছে, আর কেনই বা আপনারা আলাদা হলেন? এসব কিচ্ছু আমি জানি না, আর জানতেও চাই না। শুধু এইটুকু বলবো, আপনার জীবন থেকে আপনি আসল ভালোবাসা হারিয়ে ফেললেন। যে মেয়েটা আপনাকে পাগলের মতো ভালোবাসত, সেই মেয়েটা এখন আপনার জীবনে আর নেই। জোহাকে আপনি আজ চিরতরের মতো হারিয়ে ফেললেন। হয়তো আপনি কখনো জানতেও পারবেন না আমার বান্ধবীটা কোথায় গেল, আদৌ বেঁচে আছে নাকি নেই। যাই হোক, আপনার নতুন জীবনের জন্য শুভকামনা। ভালো থাকবেন, আসি। কথাটা বলে মৃত্তিকা এক দৌড়ে জাঁকজমকপূর্ণ বিয়েবাড়ি থেকে রাস্তার মাঝে চলে এলো। ওর চোখের পানি বাদ মানছে না আজ। জোহার যেন কিছু না হয় এই দোয়া করতে করতে রাস্তার ধার দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে লাগলো মৃত্তিকা। এদিকে রাফান মৃত্তিকার কথা শুনে ভয় পেয়ে যায়। জোহার কিছু হলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। ছাদ থেকে নেমে গাড়ির চাবি আর ফোন নিয়ে বের হতে বাড়ির সবাই ঘিরে ধরে তাকে। রাফানের কাকিমা রাফানকে এভাবে বের হতে দেখে বলল, কী রে রাফান, এখন কোথায় যাচ্ছিস তুই? আমাকে একটু বের হতে হবে। বের হতে হবে মানে? আর একটু পর তোর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে, আর এখন তুই বাইরে যাবি? কাকিমা প্লিজ আটকেও না আমাকে, আমার জরুরি কাজ আছে। এর মধ্যে রাফানের হবু বউ তাহিয়া চলে আসে সেখানে। আজ আমাদের গায়ে হলুদ, আর তুমি বাইরে যাচ্ছ? এসব কি রাফান? আমার জরুরি কাজ আছে, আমাকে যেতেই হবে। বাংলা কথা বুঝতে পারো না তোমরা? কথাটা এক প্রকার চিৎকার করে বলে রাফান। তারপর আর কারোর কোনো কথা না শুনে বের হয়ে যায়। উদ্দেশ্য একটাই, জোহাকে খুঁজে বের করা। ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে জোহা। চোখের কোণে পানি টলমল করছে। ফোন থেকে সিম বের করে ভেঙে জানালা দিয়ে ফেলে দিয়ে ফোনটা বন্ধ করে দিল। রাফান, তোমাকে আমি ঘৃণা করতে চাই, কিন্তু পারি না। জানো, তোমার কথা মনে হলে চিৎকার করে কাঁদতে ইচ্ছা হয় আমার। নিজের থেকে বেশি ভালোবেসেছি তোমাকে, নিজের করে পেতে চেয়েছি সব সময়। এই চাওয়াটুকু কি খুব বেশি ছিল? যদি আমাকে ভালোবাসতে পারবেই না, তাহলে কেন এত এত স্বপ্ন দেখিয়েছ আমাকে? আজ যে আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। কি নিয়ে বাঁচবো আমি এখন? কিছুই জানা নেই আমার। এই যে মিস, শুনছেন? একজন আগন্তুকের কথা ধ্যান ভাঙে জোহার। সামনে একজন ছেলে গিটার হাতে দাঁড়িয়ে আছে। জোহা কোনো রকমে চোখের পানি মুছে বলল, জি বলুন। আপনার ব্যাগটা সিট থেকে সরাবেন একটু? আসলে এটা আমার সিট। জোহার পাশের সিটে ওর ব্যাগ দেখিয়ে কথাটা বলল সেই আগন্তুক ছেলেটা। জোহা তাড়াতাড়ি ব্যাগটা নিজের কোলের উপর রেখে বলল, সরি। ছেলেটা নিজের সিটের উপর বসে বলল, ইটস ওকে। জোহা আর কিছু না বলে জানালা দিয়ে আবারও বাড়ির দিকে তাকালো। ট্রেন তার নিজস্ব গতিতে ছুটে চলেছে। রাস্তার ধারের গাছগুলো মনে হয় ট্রেনের সাথে সাথে ছুটছে। বাড়ি থেকে আসা ঠান্ডা হাওয়া আছড়ে পড়ছে জোহার চোখে মুখে। পাশে থাকা ছেলেটা গলা খাকারি দিয়ে বলল, আমি আফসান, আপনি? জোহা ছেলেটার দিকে ভ্রুকুচকে জিজ্ঞেস করল, আমি কি আপনার নাম জানতে চেয়েছি? জোহার কথায় আফসোস হেসে বলল, জানতে চাননি, আমি নিজ থেকেই বললাম। কেন বললেন? ট্রেন জার্নি করছি, পাশে এত সুন্দর একটা মেয়ে চুপচাপ বসে আছে, তাই ভাবলাম একটু পটানোর চেষ্টা করি। আফসানের কথা জোহা আগের মতো ভ্রুকুচকে রইল। আফসান জোহার এমন চেহারা দেখে হেসে ফেলল। প্লিজ ডোন্ট মাইন্ড, আমি তো শুধু মজা করেছি। সবার সাথে কি এমন মজা করেন? অনেকটা না, কিছুটা। ভালো। আপনার নামটা তো বললেন না মিস, নাম জেনে কি হবে? একজন মানুষের সাথে এতক্ষণ ধরে কথা বলছি অথচ তার নামই জানি না, জানতেও হবে না।
বুঝলাম, নাম বলবেন না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। আমি বরং আপনার একটা নাম দিই। মুন। আপনাকে আমি মুন বলে ডাকবো। মুন মানে চাঁদ? হ্যাঁ চাঁদ। আমি সান আর আপনি মুন। আফসানের কথার প্রত্যুত্তরে আর কিছু বলে না জোহা। কানে ইয়ারফোন গুঁজে গান শুনতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই আফসান জোহার কান থেকে ইয়ারফোন খুলে নিল। জোহা রাগি চোখে আফসানের দিকে তাকালো। কি সমস্যা আপনার? আমার ইয়ারফোন খুলে নিলেন কেন? কতক্ষণ ধরে রাখছি, শুনতেই পাচ্ছেন না, তাই বাধ্য হয়ে ইয়ারফোন খুললাম। জোয়া চোখে মুখে বিরক্ত নিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? ডাকছিলেন কেন? আসলে চুপচাপ বসে থাকতে ভালো লাগছে না। তো আমি কি করব? নাচবো? না না, নাচতে হবে না, একটা গান গাইলেই হবে। আমি গান পারি না। মিথ্যা বলছেন কেন? একটা গান গাইলে কি এমন ক্ষতি হবে? এই ট্রেনে এখন আমি গান গাইবো? হ্যাঁ প্লিজ প্লিজ। আমি পারবো না, চুপচাপ বসে থাকুন তো। আরে এমন করছেন কেন? অনেক বোরিং লাগছে আমার এমন চুপচাপ বসে থাকতে। আর একটা গানই তো প্লিজ। যে অনেকক্ষণ না না বলার পরেও যখন আফসান ছাড়ছিল না, তখন সে আফসানকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি গান গাইবো আর আপনি গিটার বাজাবেন, ওকে? আফসান খুশিতে গদগদ হয়ে বলল, ঠিক আছে। জোহা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এরপর এমন একটা গান বলতে লাগলো যে গানটা রাফানের অনেক প্রিয় ছিল। রাফান প্রায়ই জোহাকে এই গানটা গেয়ে শোনাতো, আর জোহা মুগ্ধ হয়ে রাফানের গলায় গানটা শুনত। আজ যে গানটাই রাফানকে মনে করে গাইতে লাগলো সে। মেরি কিসমতোं को মিলে হাত তেরি, ফির সে লাখিয়ে রে দেখনে লাগে। ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছে গোটা আকাশ। তুমুল বেগে বর্ষণ হচ্ছে। ঝড়ো হাওয়ার গতিবেগ ক্রমশ বাড়ছে। রাফান কোনো রকমে রাস্তার পাশে গাড়িটা থামিয়ে ওর বন্ধু শানকে কল করতে গিয়ে দেখল এই জায়গায় নেট নেই। রাগে পাশের সিটে মোবাইলটা ছুঁড়ে ফেলে দিয়ে দুই হাতের মুঠোয় চুলগুলো মুষ্টিবদ্ধ করে নিল। জোহা, কোথায় তুমি? প্লিজ ফিরে এসো। জানি আমার ভুলের কারণেই আমি তোমাকে হারিয়েছি, কিন্তু বিশ্বাস করো তোমাকে ছাড়া ভালো নেই আমি। শেষবারের মতো মাফ করে দিয়ে ফিরে এসো আমার কাছে প্লিজ। নিজের মনে কথাগুলো বলে মোবাইল অন করে গ্যালারিতে ঢুকলো রাফান। মাই কুইন দিয়ে সেভ করা ফোল্ডারে প্রায় 1000-এর উপরে ছবি আছে জোহার। জোহার হাসি মুখ নিয়ে তাকানো ছবিটা দেখিয়ে রাফানের মনের মধ্যে ঝড় বইতে লাগলো। একদিকে বাইরে তুমুল বর্ষণে ছেয়ে আছে চারপাশ, অন্যদিকে নিজের ভালোবাসাকে হারিয়ে এক ব্যর্থ প্রেমিকের মনেও ঝড় বইছে, যে ঝড় জোহা ছাড়া আর কেউ থামাতে পারবে না। প্রায় আধা ঘন্টা পর বৃষ্টির বেগ কিছুটা কমে এলো। রাফান গাড়ি ঘুরিয়ে জোহার খুব ক্লোজ একজন ফ্রেন্ড আনিতার হোস্টেলের সামনে গিয়ে গাড়িটাকে দাঁড় করালো। হ্যালো আনিতা, আমি রাফান বলছি। জি ভাইয়া বলুন। আনিতা, জোহা কোথায়? জোহা কোথায় মানে? জোহা ওর বাড়িতে নেই? না, জোহাকে গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছেন এসব? ও তো আমাকে কিছুই বলেনি। আচ্ছা তুমি কি জানো যে ও কার কাছে গিয়ে উঠতে পারে? আসলে ভাই আমাদের বন্ধু মহলের এক একজন এখন এক এক জায়গায় আছে পড়াশোনার জন্য। জোহা যে কারোর কাছেই যেতে পারে। সবার নাম, ফোন নাম্বার আর ঠিকানা চাই আমার। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে সবার ডিটেলস মেসেজ করে দিচ্ছি। অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলা শেষ করে রাফান গাড়িতে উঠে ওর বাকি কয়েকজন বন্ধুকে কল করে ওর কাছে আসতে বলল। কিছুক্ষণ পর আনিতার মেসেজ আসলো। প্রায় 8-9 জন আছে যাদের কাছে জোহা যেতে পারে। রাফান ওর বন্ধুদের নিয়ে সবার কাছে জোহার খোঁজ নেওয়ার জন্য বেরিয়ে পড়ল। ট্রেন নির্দিষ্ট স্থানে এসে থামতেই জোহা এর ব্যাগ নিয়ে বের হওয়ার আগে আফসানকে উদ্দেশ্য করে বলল, এতক্ষণ ধরে আপনাকে সহ্য করেছি, কারণ অচেনা কারোর সাথে ঝামেলা করার কোনো ইচ্ছা আমার নেই। এই জন্য এতগুলো সময় ধরে আমার কান মাথা ঝালাপালা করতে পেরেছেন আপনি, কিন্তু পরবর্তীতে আপনি আমার সামনে আর আসবেন না, বুঝেছেন? নয়তো তখন আর আমি চুপ থাকবো না, বলে দিলাম। কথাটা বলে জোহা আফসানের দিকে রাগান্বিত চেহারা নিয়ে তাকিয়ে ট্রেন থেকে নেমে একটা অটো নিয়ে ওর বন্ধু নিধির বাসার উদ্দেশ্যে রওনা হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জোহা কোথায় তুই? আমি ট্রেন থেকে নেমেছি, এখন অটোতে। আচ্ছা সাবধানে আয়। ঠিক আছে। বেশ কিছুক্ষণ পর নিধির বাসার সামনে এসে গাড়ি থামল। জোহা গাড়ি থেকে নেমে কলিং বেল বাজাতেই নিধি এসে দরজা খুলে দিল। জোহাকে দেখেই সাথে সাথে জড়িয়ে ধরল নিধি। ফাইনালি তুই আসলি। জানিস কতক্ষণ থেকে অপেক্ষা করছি তোর জন্য। আমি নিজেই তোকে আনতে যেতাম, কিন্তু তোর পছন্দের খাবার বানাতে গিয়ে আর ঘর গোছানোর কারণে আনতে যেতে পারিনি। তুই তো জানিস কতটা অগোছালো আমি, এই জন্য ভাইয়াকে আনতে পাঠিয়েছিলাম। আচ্ছা ভাইয়া কোথায়? তোর সাথে আসেনি? নিধির কথা জোহা অবাক হয়ে বলল, মানে কে তোর ভাইয়া? আমি। পেছন থেকে কারোর আওয়াজ পেয়ে জোহা তাকিয়ে দেখল সামনে আফসান দাঁড়িয়ে আছে। আপনি? হ্যাঁ আমি, নিধির বড় ভাই। জোহা নিধির দিকে তাকিয়ে বলল, তুই তো আগে বলিসনি তোর ভাই বাংলাদেশে এসেছে।
আর সে আমাকে নিতে গেল, অথচ নিজের পরিচয় দিল না। আরে বাবা, কিভাবে বলবো? তুই কাল যেভাবে কান্নাকাটি শুরু করেছিলি, কিছু বলার সময় তো পাইনি। কিন্তু আমাকে নিতে যাওয়ার জন্য তোর ভাইয়াকে কেন পাঠালি? তুই একা একটা মেয়ে ট্রেন জার্নি করে প্রথমবারের মতো এত দূর আসবি। আমার ভয় করছিল। আর ভাইয়া ওর এক বন্ধুর বাসায় গিয়েছিল তোদের ওদিকেই, তাই ওকে বললাম তোকে আনতে। কিন্তু সে তো আমাকে কিছুই বলেনি যে তোর ভাই সে। এই যে মিস, আপনি কি আমাকে কিছু বলতে দিয়েছেন? যেভাবে রেগে রেগে কথা বলছিলেন। নিধি ওদের কথার কিছু বুঝতে না পেরে বলল, মানে বুঝলাম না, কি হয়েছে? তোর এখন মানে বুঝতে হবে না, পরে তোর বান্ধবীর থেকে সব শুনে নিস। এখন শর্ত, ভেতরে যাব। কথাটা বলেই নিধিকে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল আফসান। এই, তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি ভেতরে আয়। এরপর নিধি ও জোহাকে নিয়ে ভেতরে চলে গেল। জোহা নিধির রুমে গিয়ে বসতে নিধি ওকে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে পাঠিয়ে জোহার জন্য খাবার আনতে গেল। জোহা ওয়াশরুম থেকে বের হয়ে বলল, এই আঙ্কেল আন্টি কোথায়? বাবা মতো একটা কাজে বাইরে গিয়েছে, চলে আসবে এখনই। ও আচ্ছা, তুই আগে একটু কিছু খেয়ে নে, তারপর বিশ্রাম কর। না রে, আমার কিছু খেতে ইচ্ছা করছে না। সেটা বললে কিভাবে হবে? এদিকে আয় তো, আমি তোকে খাইয়ে দিচ্ছি। না না দোস্ত, প্লিজ জোর করিস না, একদম চুপ থাক তুই। কথাটা বলে নিধি এক প্রকার জোর করে জোহাকে খাবার খাইয়ে দিল। খাওয়া শেষ, এবার তুই ঘুমা, আমি দরজা লক করে দিয়ে যাচ্ছি। আচ্ছা। নিধি চলে যেতেই জোহা শুয়ে পড়ল। টানা কয়েকদিন ঠিকমতো ঘুম না হওয়ায় অল্প কিছু সময়ের ব্যবধানে জোহা ঘুমের দেশে তলিয়ে গেল। আনিতা যে কয়েকজনের ঠিকানা দিয়েছিল, কারোর কাছে জোহা যায়নি। রাফান হতাশ হয়ে একটা জায়গায় বসে পড়ল। রাফানের বাকি বন্ধুরা ওকে সান্ত্বনা দিয়ে বলল, তোর আর জোহার তো সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল, তাহলে এখন তুই নিজের বিয়ে ছেড়ে ওকে খুঁজতে বের হলি কেন? রিয়াদ, আমি জোহাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। তাহিয়ার সাথে এক প্রকার জেদের বশে বিয়েতে রাজি হয়েছিলাম আমি, কারণ জোহা বলেছিল আমি তাহিয়ার সাথেও সম্পর্কে আছি আর ওকে চিট করছি। জোহাকে দোষ দেব না আমি, কারণ ঝামেলার শুরুটা আমিই করেছিলাম। কিন্তু ওকে হারানোর পর আমি বুঝতে পেরেছি ওকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। যেভাবেই হোক জোহাকে আমার খুঁজে বের করতে হবে। বিয়ে করলে আমি ওকেই করব, আর কাউকে নয়। তাহলে এখন তাহিয়ার কি হবে? ওকে সবটা বুঝিয়ে বলবো আমি। আমার বিশ্বাস তাহিয়া আমার কথাগুলো বুঝবে। তাহিয়া যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে। আজ তোর বিয়ে, আর তুই এসব বলছিস? দেখ রাফান, সব কিছু করার আগে ভেবে করতে হয়। জোহার সাথে তুই যা করেছিস তাতে মনে হয় না যে জোহা তোকে মাফ করবে কিংবা তোর জীবনে আবার ফিরে আসবে। প্লিজ ফারহান, এভাবে বলিস না। ওকে ছাড়া কিভাবে থাকবো আমি? সেটা আগে ভাবা উচিত ছিল তোর। যখন তাহিয়ার সাথে বিয়ে করতে যাচ্ছিলি, তখন তোর কেন মনে হয়নি যে জোহা কতটা কষ্ট পেয়েছে? ওর কথা তো সেই সময় তুই একবারও ভাবিসনি। বলতেই হচ্ছে তুই অনেক স্বার্থপর রাফান। সবার কথা শুনে রাফান মাথা নিচু করে বসে রইল। এখন বলার মতো ওর কাছে কিছুই নেই, কিছুই না। চারিদিকে মাগরিবের আজান দিচ্ছে। আজানের শব্দে জোহার ঘুম ভেঙে যায়। আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে বসল জোহা। কিছুক্ষণ পর ওয়াশরুমে গিয়ে অজু করে এসে নামাজ পড়ে ঘরের বাইরে বের হতেই দেখল সবাই বসে আছে সোফায়। নিধি জোহাকে দেখে ওকে টেনে নিয়ে গিয়ে সোফায় বসালো। জোহা নিধির বাবা মাকে সালাম দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। নিধির বাবা মা হাসি মুখে সালামের উত্তর নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না না আন্টি, আমার কোনো সমস্যা হচ্ছে না। এর মধ্যে নিধি সবার জন্য নুডলস আর পাস্তা রান্না করে নিয়ে আসলো। পাস্তা জোহার অনেক পছন্দের একটা খাবার। সবাই খেতে খেতে গল্প করছে, শুধু আফসান এখানে নেই। কিরে নিধি, তোর ভাইয়া নেই যে এখানে? ভাইয়া তোর বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছে, এখন অবশ্য চলে আসার কথা। ও, আর কিছু না বলে খেয়ে ঘরে চলে গেল জোহা। নিধি নিজেও ওর পেছন পেছন ঘরে চলে আসলো। এই জোহা, এখানে বস তো। জয়া বিছানার উপর বসে বলল, হ্যাঁ বল, তোর ব্যাপারটা আসলে কি? মানে কাউকে কিছু না জানিয়ে তুই এত দূরে একা একা চলে আসলি, হয়েছেটা কি? নিধির কথা জোহা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রাফানের বিয়ে আজ, ওর মামাতো বোনের সাথে। কি বলছিস এসব তুই? রাফান ভাইয়ের বিয়ে? কিন্তু তোদের মধ্যে তো সম্পর্ক ছিল। হ্যাঁ ছিল, এখন আর নেই। কয়েকদিন আগেও আমরা একসাথে ছিলাম, আর এখন আমরা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। কি হয়েছিল তোদের মধ্যে? তুই তো জানিস রাফানকে অনেক মেয়ে পছন্দ করে, ওর সাথে রিলেশনে যেতে চায়। আমি সবসময় ওকে নিজের করে রাখতে চেয়েছিলাম, যেহেতু ও লেখাপড়া শেষ করে এখন পেশায় একজন আইনজীবী। তাই আমি বলেছিলাম আমাকে বিয়ে করতে, দুই পরিবারকে আমাদের সম্পর্কের কথা জানাতে, কিন্তু সে রাজি হয়নি। কিন্তু কেন? কারণ সে এখনও প্রস্তুত না। আমাকে গত 2 বছর যাবৎ বলে যাচ্ছে সে বিয়ের জন্য এখনও প্রস্তুত না। এদিকে সে আমাকে সব সময় সন্দেহ করে।
নিজের ভাইয়ের সাথে পর্যন্ত সন্দেহ করে। সব মেনে নিয়েছিলাম, তবে কতদিন এভাবে থাকা যায়? তার জন্য আমার সমস্ত স্বাধীনতা শেষ হয়ে গিয়েছে। আমার কোথাও যাওয়া যাবে না, আমার কোনো ছেলের সাথে কথা বলা যাবে না, নিজের ভাই বা বন্ধুদের সাথেও না। এই জন্যই আমি তাকে বলেছিলাম আমাকে বিয়ে করে নিতে, কিন্তু না, সে সেটাও করবে না। তখন বলে সে আমাকে অনেক বিশ্বাস করে, এত তাড়াহুড়ো করে বিয়ে করার প্রয়োজন নেই। তারপর কিছুদিন আগে রাফানকে আমি একটা মেয়ের সাথে দেখি। এতদিন শান্ত ছিলাম, তবে সেদিন আর চুপ থাকতে পারিনি। আমি সরাসরি ওদের সামনে যাই আর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, যার ফলে রাফানকে সবার সামনে চড় লাগিয়ে দিই। শুধু একটা কথা জিজ্ঞেস করেছিলাম, কেন করলে আমার সাথে এমনটা? তার উত্তর কী ছিল জানিস? কি? জোহা নিধির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, তুমি একটা ঝামেলা। তোমার জন্য আমি কোনো স্পেস পাই না। সবার সাথে কথা বন্ধ করতে হবে নাকি তোমার জন্য? কে তুমি? সবসময় কেন তোমার কথা মতো চলতে হবে আমাকে? আমি রীতিমতো বিরক্ত হয়ে গিয়েছি তোমার উপর। নিধি অবাক হয়ে বলল, এসব রাফান ভাইয়া বলেছে তোকে? হ্যাঁ, সেদিন আমি ওর চোখের দিকে তাকিয়ে শুধুমাত্র একটা কথাই বলেছি, সারা জীবন ভালো থেকো, তোমার মঙ্গল কামনা করি। আজ থেকে আমি নামক ঝামেলা চিরদিনের মতো তোমার জীবন থেকে চলে যাচ্ছে। আজ থেকে তুমি মুক্ত রাফান। আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল সেটার ইতি টানলাম আজ। আর কখনো আমার সামনে এসো না তুমি। এটাই আমার শেষ চাওয়া তোমার কাছে। নিধি জোহার দিকে ছলছল নয়নে তাকিয়ে আছে আর ভাবছে এই মেয়েটা এখনও ঠিক কিভাবে আছে। মনের কথা মুখে বলেই নিল নিধি, এখনও তুই ঠিক কিভাবে আছিস জোহা? জোহা কিছুটা হাসল নিধির কথায়। আমার কি এখন দেবদাসের ফিমেল ভার্সন হতে হবে? না, সেটা না, কিন্তু তুই তো রাফান ভাইয়াকে এক প্রকার পাগলের মতো ভালোবাসিস। সে মানুষটার আজ বিয়ে, আর তুই এখনও শান্ত হয়ে বসে আছিস? নিধি, জীবনে এমন অনেক মুহূর্ত আসে যেগুলো আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত। অনাকাঙ্ক্ষিত মুহূর্ত হলেও আমাদের কিন্তু সেই সকল মুহূর্তের সাথে মানিয়ে নিয়ে চলতে হয়। আমিও সেটা চেষ্টা করছি জীবনের সাথে প্রতিটা মুহূর্তকে মানিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, রাফান ভাইয়াকে যে মেয়ের সাথে তুই দেখেছিস সেটা কি ওই মেয়েই ছিল যার সাথে আজ তার বিয়ে? রাফান ভাইয়া আর কোনো যোগাযোগ করেনি তোর সাথে? না রে, আমিও আর কিছু আশা করি না তার থেকে। আসার আগে মৃত্তিকার হাতে ওর জন্য লেখা শেষ একটা চিরকুট দিয়ে এসেছি। মৃত্তিকা হয়তো রাফানকে সেই চিরকুটটা দিয়েও দিয়েছে। আর কেউ তো জানে না আমি কোথায়। সিমও নষ্ট করে ফেলেছি, ফোনটাও বন্ধ করে রেখেছি। অন্তত মৃত্তিকা আর তোর পরিবারকে জানানো উচিত ছিল যে তুই এখন কোথায় আছিস। তারা সবাই তো তোর জন্য চিন্তা করছে। চিন্তা করতে দে, সবাই একটু চিন্তা করুক। একটা সময় সবাই তো আমাকে কম অপমান করেনি, হোক সেটা বেস্ট ফ্রেন্ড কিংবা পরিবার। আচ্ছা, বাদ দে এসব। এখন কি করতে চাচ্ছিস তুই? তোদের বাড়িতে কয়েকটা দিন থাকলে কি খুব সমস্যা হবে? না মানে আমি ভার্সিটিতে ভর্তি হয়ে একটা পার্ট টাইম জব পেলে তোদের এখান থেকে চলে যাব। নিধি জোহাকে কিছু বলার আগেই নিধির মা মিসেস জেসমিন আহমেদ কিছুটা রাগান্বিত সুরেই বলল, এসব কেমন কথা জোহা? আমাদের কি এতটাই পর মনে করো তুমি? তুমি এই বাসা থেকে কোথাও যাবে না, বুঝতে পেরেছ? নিধির মতো তুমিও একটা মেয়ে আমার। নিজের বাসা ছেড়ে কোথায় যাবে তুমি? হ্যাঁ? জোহা আমতা আমতা করে বলল, আসলে আন্টি, কোনো আসলে নকলে নেই। আর কোনো কথা বলবে না তুমি। এখন চুপচাপ খেতে এসো। মিসেস জেসমিন কথাটা বলেই চলে গেলেন। নিধি হাসি মুখে বলল, বেশ করেছে, মা তোকে বকেছে। আমাকে না তুই নিজের বোন বলিস? এ বোনের নমুনা। হ্যাঁ, এ বাসা ছেড়ে কোথাও যেতে পারবি না তুই, বুঝছিস? জয়া কানে হাত দিয়ে বলল, খুব ভালো করেই বুঝেছি। এবার তো চুপ কর মেরি বেহেন। এরপর দুজনেই হেসে একে অপরকে জড়িয়ে ধরল। এই চল খেয়ে আসি, তারপর আরও অনেক গল্প হবে, আড্ডা হবে। এখন মা ডাকছে খাওয়ার জন্য, চল চল। আচ্ছা চল। রাতে খাওয়ার পর জোহা আর নিধি নিধিদের ছাদের এক কোণায় থাকা দোলনায় বসে দোল খাচ্ছে, দুজনের হাতে আইসক্রিম। আজকে পূর্ণিমা রাত, কত সুন্দর জ্যোৎস্নার আলোয় আকাশটা আলোকিত হয়ে আছে, তাই না নিধি? হ্যাঁ, চারিদিকে কত তারা। আজকের রাতটা আসলেই সুন্দর। ওদের কথার মাঝেই আফসান এসে দাঁড়ালো সেখানে। জোহা আফসানকে দেখে চুপচাপ আইসক্রিম খেতে লাগলো। আফসান জোহাকে একটু রাগানো সুরে বলল, আজকাল রাতের বেলা পেতনিগুলো এমন পা দুলিয়ে দুলিয়ে আইসক্রিম খায়। আফসান যে জোহাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে সেটা বুঝতে পেরে জোহা ওর দিকে দাঁত কটমট করে তাকিয়ে গট গট করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। জোহার এমন ফেস দেখে আফসান মুচকি এসে নিধির থেকে ওর আইসক্রিম কেড়ে নিয়ে খেতে খেতে অন্য পাশে চলে গেল। রাত 12টা। রাফান আর তাহিয়া মাথা নিচু করে সবার সামনে দাঁড়িয়ে আছে, দুজনের মুখেই থমথমে। পাশে তাহিয়ার ভালোবাসার মানুষ তৌসিফ মুখ কাচুমাচু করে সবার দিকে মিটমিট করে তাকিয়ে আছে। রাফানের মামা অর্থাৎ তাহিয়ার বাবা গম্ভীর গলায় বললেন, এসবের মানে কি? তোমরা যদি এই বিয়ে নাই করবে তাহলে এত লোক হাসানোর মানেটা কি? রাফান একটু গলা ঝেড়ে নিল। এখন ওকে কথা শুরু করতে হবে। আমি একটা মেয়েকে ভালোবাসি মামা। জোহার সাথে রাগারাগি করে এমন হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।
আমাকে তোমরা মাফ করে দিও, তবে এই বিয়ে করা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। রাফানের কথা বলা দেখে তাহিয়া কিছুটা সাহস নিয়ে বলল, তৌসিফ অনেক ভালো ছেলে বাবা, ওর ভালো কোনো চাকরি হচ্ছিল না, এদিকে তোমরাও বিয়ের জন্য চাপ দিচ্ছিলে, সব মিলিয়ে আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই তোমাদের সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি তৌসিফকে ছেড়ে আমি থাকতে পারবো না বাবা। রাফান আর তাহিয়ার কথা শুনে উপস্থিত সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। মানে তোরা নিজেদের ভাবিসটা কি? নিজেদের ইচ্ছা মতো সব সিদ্ধান্ত নিস তোরা? একবারও আমাদের মান সম্মানের কথা ভাবলি না? মা, এবারের মতো মাফ করে দাও, আর এমন হবে না তো সত্যি? রাফানের কথায় ওর মা রাগী চোখে একবার ওর দিকে তাকিয়ে সোফায় বসে পড়ল। এই ছেলে, কি করো তুমি? পরিচয় কি তোমার? তাহিয়ার বাবার কথায় তৌসিফ থমথমে গলায় বলল, আমি তৌসিফ, থাকি মিরপুর। বাবা মায়ের একমাত্র বড় সন্তান, লেখাপড়া শেষ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। চাকরি খুঁজছি কিন্তু এখনও পাইনি, তাই আজও বাপের হোটেলে খাই আর মায়ের কোলে ঘুমাই। সবাই বলে আমি টোটো কোম্পানির ম্যানেজার। তৌসিফের হাতে গুঁতো দিয়ে তাহিয়া চুপ করতে বলছি, কিন্তু সে নিজের মতো করে বলেই যাচ্ছে। সবাই তৌসিফের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। একটা ছেলে কিভাবে তার প্রেমিকার পরিবারের সামনে এভাবে নিজের পরিচয় দিতে পারে সেটা এখনও কারোর বোধগম্য হচ্ছে না। রাফান হেসে বলল, তা ভাই, এটাই তোমার পরিচয়? হ্যাঁ ভাই। আপনার বাবা কি করেন? বাবার ছোটোখাটো একটা বিজনেস আছে, ঢাকা এবং চট্টগ্রাম 3টা শোরুম আছে কাপড়ের, আর মা ফ্যাশন ডিজাইনার। তোমরা কয় ভাই বোন বাবা? আমি আর আমার ছোট একটা বোন আছে আন্টি। ও আচ্ছা। তৌসিফের কথা শুনে সবার তৌসিফকে বেশ ভালো পরিবারেরই মনে হচ্ছে। তাহিয়ার বাবা তৌসিফকে তার বাবা মা সহ কয়েকদিনের মধ্যেই তাদের সাথে কথা বলতে বলেন। এই কথা শুনে তাহিয়া হাসি মুখে নিজের বাবাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ বাবা, আমার বিশ্বাস তৌসিফকে তোমাদের সবার পছন্দ হবে। ও অনেক হাসি খুশি স্বভাবের একটা ছেলে, ও আমাকে অনেক ভালো রাখবে বাবা। তাহিয়ার বাবা মুখ গম্ভীর করে বললেন, এত প্রশংসা করতে হবে না, আগে আমি সবটা জানবো, তারপর আমার বাকি সিদ্ধান্ত জানাবো। তাহিয়া জানে ওর বাবা তৌসিফকে না করবে না, কারণ তৌসিফের তেমন কোনো খারাপ রেকর্ড নেই, সব দিক থেকেই বেশ ভালো একটা ছেলে তৌসিফ। তাই সে খুশি খুশি মনে তৌসিফকে বিদায় দিতে গেল। বাড়ির বাইরে আসতেই তৌসিফের গায়ে কয়েকটা চড় লাগিয়ে দিল তাহিয়া। এ বান্দর, তোর কি কখনো জ্ঞান বুদ্ধি হবে না? সব সময় শেষ অবস্থায় এসে হাজির হয়ে যাস। আর যদি রাফান ভাই আমাকে বিয়ে করে নিত, তাহলে তো এখন আমাকে অন্যের বউরূপে দেখতি। আরে বাবা, মারছো কেন আমাকে? তুমিই তো বলেছিলে যেন চাকরি না পেলে তোমার সামনে এসে না দাঁড়াই। তার মানে তুমি চাকরি পেয়ে গিয়েছো? তাহিয়ার খুশি মুখে এক মুঠো ছাই দিয়ে তৌসিফ বলল, আরে না, আমি কোনো চাকরি পাইনি, কিন্তু একটা বুদ্ধি এসেছে আমার মাথায়। কি বুদ্ধি? আমি ফেসবুকে একটা পেজ খুলব, সাথে ইউটিউব চ্যানেলও খুলব। তারপর সেখানে বিভিন্ন রকম কন্টেন্ট শেয়ার করে লাখ লাখ ফলোয়ার বানিয়ে ফেমাস হয়ে যাব। তখন তোমাকে সবাই সেলিব্রিটি তৌসিফের বউ হিসেবে জানবে। একবার শুধু ভাবো, তখন আমাদের পজিশনটা কোথায় গিয়ে দাঁড়াবে। তৌসিফের কথা শুনে তাহিয়া রাগে ফুঁসতে ফুঁসতে তৌসিফকে চিৎকার করে বলল, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, তোকে আমার একদম সহ্য হচ্ছে না, একদমই না। তৌসিফ বুঝে গিয়েছে তার প্রেয়সী এখন রাগে আগুন হয়ে আছে, তাই আর বেশি কিছু না বলে একটা মেয়েকে হাসি দিয়ে চলে গেল। যাওয়ার আগে তাহিয়ার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলে গেল, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে, আর সেদিন তোমাকে পুরোপুরিভাবে নিজের করে নেওয়ার অনুমতি নিয়েই যাব। তাহিয়ার আগে অ্যাটম বোম হয়ে ভেতরে চলে গেল। রাফান, তাহিয়া, মৃত্তিকা আর রাফানের সব বন্ধুরা এক জায়গায় গোল করে বসে আছে। সবাই এখানে আলোচনা করছে। আলোচনার বিষয়বস্তু হলো কিভাবে জোহাকে খুঁজে বের করা যায়। রাফান মৃত্তিকার দিকে তাকিয়ে প্রশ্ন করল, তোমাদের প্রায় সব বন্ধুদের কাছে খোঁজ নিয়েছি, কোথাও যায়নি জোহা। বুঝতে পারছি না আর কোথায় যেতে পারে জোহা। আচ্ছা, সব বন্ধুদের কাছেই খোঁজ নিয়েছো তো তোমরা? তাহিয়ার কথার প্রত্যুত্তরে রাফান ভেবেচিন্তে উত্তর দিল, হ্যাঁ, যারা হোস্টেলে থাকে তাদের সবার কাছেই খোঁজ নিয়েছি। 1 মিনিট, কি হয়েছে? আমাদের আরও 2-3 জন বন্ধু আছে যারা হোস্টেলে না, নিজেদের বাসায় থাকে। ও কি কারোর বাসায় যাবে? খোঁজ নিতে তো সমস্যা নেই, তাই না? মৃত্তিকার কথায় সবাই সহমত পোষণ করলো। আচ্ছা ঠিক আছে, আমরা আগামীকাল ওদের কাছেও খোঁজ নেব। আমার জোহার প্রতি এখন খুব রাগ হচ্ছে। মানলাম তোর অনেক অভিমান হয়েছে, চলে যাবি সেটাও মানলাম, কিন্তু সিম বন্ধ করে রাখার কোনো মানে হয়? তোমারই তো বেস্ট ফ্রেন্ড, তুমি একটু শাসন করলেই তো পারো। কি যে বলেন আপনি ভাইয়া, ওকে তো আঙ্কেল আর আন্টি সামলাতে পারে না, আমি কিভাবে পারবো? ওকে কিছু বলেই রাগ করে থাকে, কথা বলতে চায় না। মেয়েটা বড্ড অভিমানী। এই মেয়েকে সামলাতে হয় আমার। একটু কিছু হলে কথা বন্ধ করে দিয়ে কাঁদতে শুরু করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, এর জন্য কিছু বলতেও পারি না। রাফানের কথায় ওর বেস্ট ফ্রেন্ড শান বলল, তাহলে সেদিন এভাবে আঘাত করে কথা বললি কেন মেয়েটাকে? জানিসই যখন জোহা কতটা অভিমানী।
আসলে আমার মাথা ঠিক ছিল না। এখন নিজের কাছে খারাপ লাগে রে। ওকে একবার পেয়ে নিই, ওর সব রাগ অভিমান অভিযোগ শেষ করবই করব। দেখে নিস তোরা, অনেক রাত হলো, এখন আমাকে বাসায় যেতে হবে, নয়তো সবাই টেনশন করবে। আমিও তো বাসায় যাব, চলো তোমাকে নামিয়ে দিই। শানের কথায় মৃত্তিকা ছোট করে আচ্ছা বলে সবার থেকে বিদায় নিয়ে নিচে গিয়ে শানের গাড়ির সামনে দাঁড়ালো। শানও সবার থেকে বিদায় নিয়ে চলে আসলো। একে একে সবাই যে যার বাসায় চলে যাওয়ার উদ্দেশ্যে চলে গেল। এদিকে রাফান শুয়ে শুয়ে জুহার সাথে কথা বলার সময়কার কনভারসেশনগুলো দেখছে। এসব দেখতে দেখতে নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো রাফানের। এই মেয়েটার সাথে 2 ঘন্টা ও কথা না বলে থাকতে পারে না সে, অথচ আজ 8 দিন ধরে কোনো কথাই হয়নি তাদের মধ্যে। জুহা কোথায় আছে সেটাই তো জানে না রাফান। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, সারা শহর ভিজে গিয়েছে বর্ষণের ফোঁটা ফোঁটা পানিতে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন মধ্যরাত। নীতি বিভোর ঘুমে আচ্ছন্ন। ঘুমানোর চেষ্টা ব্যর্থ হয়ে জুহা জানালার পাশে এসে দাঁড়ালো। জানালা খুলে দিতেই বৃষ্টির পানিতে জুহার চোখ মুখ কিছুটা ভিজে যাওয়ায় সে চোখ বন্ধ করে নেয়। আজ বৃষ্টি হচ্ছে, রোমান্টিক আবহাওয়া। আজ বিয়ে হলে আমারও বর থাকতো, 2 জন মিলে মুহূর্তটা উপভোগ করতে পারতাম। হয়েছে, আর মন খারাপ করতে হবে না, বিয়ে তো হবেই। একটু ধৈর্য ধরো, এত তাড়াহুড়ো করলে হয় বলো তো? ধুর, তুমি বুঝবে না। আনরোমান্টিক কোথাকার। ও আচ্ছা, আমি রোমান্টিক নাকি আনরোমান্টিক এটা বিয়ের পর ভালো করে বুঝিয়ে দিব জান পাখি। বিয়ের পর প্রথম বৃষ্টিতে আমরা সারা শহর খালি পায়ে হাঁটবো। তাহলে তো জ্বর আসবে। কিছু পেতে হলে কিছু দিতে হয়। সুন্দর কিছু মুহূর্তের জন্য একটু ঠান্ডা লাগলে কিছু হবে না। তোমার সাথে আমি কথায় পারবো না। সে তো তুমি আমার সাথে তর্কে জড়িয়ে প্রতিবারই হেরে যাও। হয়েছে, মেয়েদের মতো আবার ঠোঁট ফোলাও কেন? তুমি কি করে জানলে? তোমার সব কিছুই আমি বুঝতে পারি, বুঝেছ? শুধু তুমি আমাকে কখনো বুঝতে পারলে না। বলছে তোমাকে, আমি তোমাকে বুঝি, আর তুমি কি চাও সেটাও জানি। সবই যখন বোঝো তাহলে আমাকে এত কাঁদাও কেন? আমাকে কাঁদিয়ে খুব মজা পাও তাই না? মোটেও না। তুমি কান্না করলে আমার অনেক কষ্ট হয়। তোমাকে আমি কাঁদাতে চাই না রে, তুমিও কাঁদাও। ওপাশের মানুষটাকে নীরব হয়ে যেতে আবারও বলে উঠল মেয়েটা। চুপ করে গেলে কেন? মন খারাপ? আরে পাগল, মন খারাপ করো না তো। আমি কাঁদি কারণ আমি ভেড়া, তুমিই তো এই নামটা দিয়েছ। কথা বলার সাথে সাথে মেয়েটা খিলখিল করে হেসে ওঠে। প্রিয় মানুষের হাসির শব্দে আনমনে হেসে ওঠে মন খারাপ করে থাকা ছেলেটাও। গালে উষ্ণ কিছুর ছোঁয়া পেতে ঘোর কাটে জোহার। জোহা হাসে, তার কথাটা আজ সত্যি হলো। বৃষ্টি আর চোখের পানির মধ্যে এক অদ্ভুত বন্ধন আছে। বৃষ্টির ফোঁটাগুলো চোখের পানিকে আড়াল করে রাখে। যে মানুষটার সাথে এত শত স্বপ্ন দেখলো একটা মেয়ে, সেই মানুষটা হয়তো আজ অন্য কারোর সাথে উপভোগ করছে এই বর্ষণমুখর পরিবেশ। স্বপ্নগুলো একই থাকে, শুধু বদলে যায় স্বপ্ন দেখা এবং দেখানোর মানুষটা। জোয়া ভেজা চোখ নিয়ে ব্যাগ থেকে নিজের লাল ডায়েরি বের করলো। এই তো সেই ডায়েরি যেখানে জোয়া আর রাফানের পরিচয় শুরু থেকে সব লেখা আছে। আজও ডায়েরিতে কিছু লিখতে চায় সে। কলম চলার আগে টুপ করে 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল ডায়েরির পৃষ্ঠায়। চোখের পানি মোছার ব্যর্থ চেষ্টা না করে সে একই সাথে চোখের পানি ফেলতে এবং কলম চালাতে লাগলো। পরিচয় 2 বছর হলো যেদিন। সেই দিনে বড় চমক দিলে তুমি আমাকে। আমাদের মধ্যে অগাধ ভালোবাসা ছিল, কিন্তু ভালোবাসার স্তম্ভ যে বিশ্বাস, সেই বিশ্বাসের খুঁটিটা নড়বড়ে ছিল। তাই হয়তো আজ আমরা আলাদা। কখনো ভাবিনি তোমাকে এভাবে হারিয়ে ফেলবো। অনাকাঙ্ক্ষিত মুহূর্তে অনাকাঙ্ক্ষিতভাবেই এলে, আর ঠিক সেইভাবেই এক অনাকাঙ্ক্ষিত মুহূর্তে আমাকে ছেড়ে চলে গেলে। তুমি আমাকে জীবনের মানে বুঝতে শিখিয়েছ। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই, সেটা আমার চোখে এক অদৃশ্য আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলে। জীবন মানে জটিল সমীকরণ। জীবনটা ত্রিকোণমিতির মতোই জটিল। আমি বরাবরই অঙ্কে কাঁচা। সবাই যেটাতে ভালো মার্কস পায়, আমি সেই ত্রিকোণমিতিতেই কম মার্কস পেতাম। এর জন্য হয়তো জটিল অঙ্কের মতো তোমার জটিল মস্তিষ্ককেও বুঝে উঠতে পারিনি। কেন জানি না, তোমাকে পাওয়ার লোভ এখনও আমাকে তাড়া করে বেড়ায়। তুমি তো এখন অন্য কারো। সবাই আমাকে দোষারোপ করতেই পারে। আমি বিশ্বাস করতে পারিনি, সমস্যা আমার মধ্যে। কিন্তু আসল সত্যিটা তো তুমি আর আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না রাফান। মানুষ চেনা অনেক বেশি কঠিন, কারণ মানুষ বহুরূপী। তোমার আমার গোপন কাহিনী কেউ জানবে না, কেউ জানতেও পারবে না কেন এত ভালোবাসা থাকার পরেও 2 জন মানুষ আলাদা হয়ে গেল। এই গোল পৃথিবীর সবাই কোনো একদিন জানবে আমাদের বিচ্ছেদের পেছনের আসল কাহিনী। তবে সেদিন তুমি আমাকে অনুভব করবে খুব করে, কারণ সেদিন তুমি আমাকে চোখ দিয়ে দেখতে পারবে, কিন্তু ছুঁয়ে দেখতে পারবে না। ছায়া মানবী। এত রাতে ছাদে দাঁড়িয়ে বৃষ্টিতে কাক ভেজা হওয়ার খুব একটা দরকার ছিল না রাফানের। রাফান প্রায়ই জোহাকে বলতো, এসব বৃষ্টিতে ভিজতে হবে না তোমার। অযথা সুস্থ শরীরকে ব্যস্ত করার কোনো মানে হয় না। এই কথা বলা মানুষটাও আজ রাত 2টার দিকে বৃষ্টির পানি নিজেকে ভিজিয়ে দিচ্ছে। এই বৃষ্টির
প্রতিটা ফোঁটায় আমি তোমাকে অনুভব করতে পারছি। তুমি আমার কাছে নেই, তবুও তোমাকে কাছে পেয়েছি আমি এই বৃষ্টির প্রতিটা ফোঁটায়। আমার মন বলছে তুমিও এখন বৃষ্টি দেখছো এবং অনুভব করছো। হয়তো কোনো একদিন এই বৃষ্টির ফোঁটার ছোঁয়ার মাধ্যমেই তোমাকে খুঁজে পাবো আমি। সেদিনের অপেক্ষায় রইলাম। প্রতিটা সম্পর্কে রাগ, অভিমান, অভিযোগ থাকে, কিন্তু সে রাগ, অভিমান কিংবা অভিযোগ যদি তিক্ততা ছেয়ে যায় তাহলে সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল। সম্পর্কের মূল বন্ধন বিশ্বাস, ভরসা, আস্থা। রাগ, অভিমান, অভিযোগের পাল্লা ভারী হলে বিশ্বাস, ভরসা, আস্থা নড়বড়ে হয়ে যায়। তখন হাজার চেয়েও সম্পর্কে পুরনো ভালোবাসা ফিরিয়ে আনা যায় না। হ্যাঁ, ভালোবাসা ফুরায় না, শুধু ফুরিয়ে যায় সম্পর্কে থাকা দুজন মানুষের একে অপরের প্রতি থাকা বিশ্বাস, ভরসা, আস্থা।